দেখো, এবারও যদি আমার সাথে প্র্যাঙ্ক করার মতলব থাকে তবে বলে দিচ্ছি, কপালে শনি নাচছে তোমাদের। শ্যালক বা শ্যালিকা যেই হও, বেঁধে খাটের নিচে ঢুকিয়ে রাখবো। ইনশিরা কিছুক্ষণ চুপ করে থেকে ঘোমটার নিচে থেকে নিচু গলায় জবাব দিল, আমি ইনশিরা হো। মুইন স্মিত হাসলো, চুপচাপ এগিয়ে গেল ইনশিরার কাছে। মুইনের প্রতি কদম ইনশিরা অনুধাবন করলো। মুইন গিয়ে ঠিক তার মুখোমুখি বসে পড়ল। কিছুক্ষণ ইনশিরার ঘোমটার দিকে তাকিয়ে থেকে মুইন শান্ত স্বরে বলল, এত বড় ঘোমটা কেন? এটাও মেঝো মায়ের বানানো রীতি। স্পষ্ট জবাব ইনশিরার। মুইন মৃদু হাসলো, ধীরে ধীরে হাত বাড়িয়ে ইনশিরার ঘোমটা তুলল মুইন। মুহূর্তে যেন তার ব্যক্তিগত চাঁদের আলোয় আরো আলোকিত হলো চারিপাশটা। ইনশিরা মাথা তুলে তাকায় মুইনের দিকে, দুজনার চোখাচোখি গভীর হলো। ইনশিরা চোখ নামায় না, তার অনুভূতিহীন দৃষ্টি দেখে মুইন হতাশ। মুইন পরাজি ভীষণ রকমের। নারীসুলভ লজ্জা ছিটে ফোটাও নেই ওই রমণীর দৃষ্টিতে। রোবটের মতো তাকিয়ে আছে তার বধূ। কিছুক্ষণ হতাশ হয়ে তাকিয়ে থেকে মুইন বলল, একটু লজ্জা পাওয়া উচিত ছিল। মুইনের দৃষ্টি স্থির হয়ে আছে ইনশিরার মুখ পানে। পান পাতার মতো প্রিয়দর্শিনীর মুখটাতে নেই কোনো অভিব্যক্তি, যেন চাবি দেওয়া কলের পুতুল একটা। মুইন ফরাজি তার নববধূকে নিয়ে কল্পনার জগতে যা যা ভেবে রেখেছিল তার ছিটে ফোটাও দেখতে পাচ্ছে না সে ইনশিরার মুখে। মুইন স্মিত হেসে একটা লম্বা শ্বাস ফেলে বলল, সব রীতি মানলে নববধূদের লজ্জা পাওয়ার রীতিটাও মানা উচিত। অকারণে লজ্জা পাবো কেন? ইনশিরার সাফ সাফ প্রশ্ন। মুইন ভেবাচাকা খেয়ে যায় পুরো বধূর কথাতে। এই লজ্জা এক অন্য লজ্জা, এটা ব্যাখ্যা করার মতো শব্দ খুঁজে পাচ্ছে না সে। উঠে দাঁড়িয়ে বলে, সেটাই, লজ্জা পাওয়ার কিছু নেই। বলছিলাম এত বড় ঘোমটা টেনে দেওয়ার প্রসঙ্গে। ইনশিরা চুপচাপ বসে আছে। মুইন আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজছে দেখে ইনশিরা বলল, ঘরে কেউ নেই, ওরা এতটাও অসভ্য নয় যে ঘরে ঢুকে বসে থাকবে। মুইন হেসে বলে, তার মানে তুমি বলতে চাইছো ওরা একটু হলেও অসভ্য? ইনশিরা নিশ্চুপ। মুইন মৃদু হেসে বলে, আই এম লুকিং ফর মাই টয়লেট্রিজ, ফ্রেশন আপ হব। সেগুলো সোফিয়া মামি কাবার্ডে রেখে গিয়েছে, আমি বের করে দেব? ইনশিরা বেনারসি সামলে উঠতে চায়, মুইনকে থামিয়ে দিয়ে শান্ত হয়ে বলে, ওখানে বসে থাকো। বাইরে লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই, দরজায় আড়ি পেতে আছে। রুশফি মলিন মুখে তুনাদের দিকে তাকিয়ে বলে, ও বড় আপুরা, কিছু শুনতে পাচ্ছি না তো। কি শুনতে চাচ্ছ তোমরা? কিছু মিছু। ছোট ছোটর মতো থাকো, চুপচাপ থাকো, নয়তো ঘুমাতে যাও। কড়া গলায় ইনার বান্ধবীদের বলল তুনা। মানহা দাঁত বের করে বলে, এই ফরাজে বোধ হয় ইনশিরার রূপের ঝাঁজ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গিয়েছে। তাজরি বলল, ভাই, একটা বড় কাজ তো করা হয়নি। সাইমকে ছবিগুলো পাঠিয়েছিস? তুনার হঠাৎ মনে পড়ে গেল, সে ফোনটা বের করে চেক করে দেখলো 5 মিনিট আগে সাইম ছবিগুলো দেখেছে। ইনশিরা মুইনের দুটো ছবি পাঠিয়ে তুনা লিখেছে, অফ দ্য ইয়ার না। তা আপনার বাবা আপনার জন্য জ্বলন্ত ইনমাস খুঁজে পেয়েছে? সাইম ছবিগুলো দেখছিল, জুম করে দেখছিল ইনশিরাকে। ইনশিরার ঠোঁটের হাসির রহস্য উদ্ঘাটনে ব্যস্ত সে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত সে। সাগর ভুইয়া ডিনার টেবিলে ছেলেকে দেখে বলে, খাচ্ছ না কেন? সাইম ফোন নিয়ে উঠে দাঁড়িয়ে বলে। ছেলেকে হন্তদন্ত হয়ে দোতলায় উঠতে দেখে সাগর ভুইয়া বিরক্ত হয়ে বিড়বিড় করে বলে, বেকুব একটা, ওই মেয়ের জন্য আবার বুক পোড়াচ্ছ? এদিকে যুদ্ধ লেগেছে প্রীতম ইনায়ার মাঝে। এক হাতে প্রীতম টানছে ইনায়াকে, দাঁতে দাঁত চেপে বলছে, ঘরে চলো বলছি। ইনায়াও জেদ দেখিয়ে ফিসফিসিয়ে বলছে, আগে তুমি জবাব দাও, এক জীবনে কতবার বাসর করবা? বাড়াবাড়ি হচ্ছে এনো, চিনকেট করো না। আমি আপুর ঘরে আড়ি পাততে যাবো যাবো যাবো, তুমি যাও ঘরে ব্যাং। এনো চলো না প্লিজ, লোক কেটে। এবার হার মেনে নম্র হলো প্রীতম। তবে ইনায়া মানল না। প্রীতমের হাত থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত সে। রাত তখন 11:15 প্রায়। ইরফান একটু নিচতলায় যাবে বলে ঘরের দরজা খুলে বেরিয়ে মুখোমুখি হলো প্রীতম ইনায়ার। প্রীতমের হাতের মুঠোয় ইনায়ার হাত। ইরফানের চোখ পড়ল সেখানে। প্রীতম ইরফানকে দেখে ইনায়াকে ছেড়ে সরে দাঁড়ায় চুপচাপ। ইরফান নিজেও ভীষণ বিব্রত, চোখ নামিয়ে চুপচাপ ওদের পাশ কাটিয়ে চলে যায়। ইরফান যেতে প্রীতম ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, বিটকেলের সম্বন্ধে এখন আমার হিটলার শ্বশুর চলে আসলেই 16 কালা পূর্ণ হবে। প্রীতমের মুখ ফুটে বলা কথাটাই ফলে গেল। ইসমাম পরির জন্য ওয়াটার ব্যাগে পানি ভরতে ঘর থেকে বেরিয়ে মেয়ের হাত ধরে জামায় টানাটানি দেখে চোখ নামিয়ে দ্রুত পায়ে নিচে চলে যায়। ইনায়া ভীষণ লজ্জা পেয়েছে। প্রীতম হয়েছে বিরক্ত, কণ্ঠে বিরক্তি মিশিয়ে বিড়বিড় করে বলল, দুঃসাতা, বাসরই করব না। হন্তদন্ত ঘরে গিয়ে প্রীতম বিছানায় চুপচাপ শুয়ে থাকে। ইনায়া আজ তাকে বিশেষ পাত্তা দিল না। সে তো নাচতে নাচতে চলে গেল আপুর ঘরে আড়ি পাততে। শেরওয়ানি পাল্টে একটা লম্বা সময় শাওয়ার নিয়ে মুইন বেরোলো। নেভি ব্লু রঙের পোলো টি শার্ট এবং কালো ট্রাউজার্সে ঘরোয়া বেশে মুইন।
তোয়ালে দিয়ে মাথা মুছে নিতে নিতে ইনশিরার কাছে যায় সে। ইনশিরা চুপচাপ বসেই আছে। মুইন গিয়ে বিছানায় ওর সম্মুখে বসে কিছুক্ষণ ওকে দেখে একটা স্নিগ্ধ সুন্দর চমৎকার হাসি উপহার দিল ইনশিরাকে। বিনিময়ে ইনশিরাও হাসার চেষ্টা করলো, কিন্তু কাঠিন্যতর মুখ থেকে সরল না। মুইন বেডসাইড টেবিলের উপর থেকে একটা বক্স তুলে একটা ব্রেসলেট বের করে বলল, ডান হাতটা দাও। ইনশিরা রোবোটিক ভঙ্গিতে হাতটা বাড়িয়ে দিতে মুইন একটা সিম্পল ব্রেসলেট ওর ডান হাতে পরিয়ে দিতে দিতে বলে, তুমি অলংকার পছন্দ করো না, আর আমি উপহার হিসেবে অলংকার ব্যতীত অন্য কিছু খুঁজেই পাই না তোমাকে দেওয়ার মতো। এই ব্যাপারে আমাকে একটু পড়াশোনা করতে হবে ইনশিরা, বুঝলে? ইনশিরা নিজের চুরি পরা হাতে মুইনের পরিয়ে দেওয়া ব্রেসলেটের দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে ধীরে ধীরে বলল, অপছন্দ করি এমন না, আসলে আমি এগুলো পরে থাকতে পারি না, আমার ইচিং হয়। গিফটটা সুন্দর, থ্যাংক ইউ। আপনার দেওয়া সবগুলো গিফট ভীষণ সুন্দর, কিন্তু ওগুলো আমি পরে থাকতে পারবো না। স্পষ্ট জবাব ইনশিরার। মুইন চোখ তুলে ইনশিরার চোখের দিকে তাকায়। শ্যামলা সুদর্শন মুখটায় অমায়িক হাসি লেপ্টে আছে। ভেজা চুলে মুইনকে আদতে প্রিন্স চার্মিং এর মতো লাগছে। ওরা কেউ বাড়িয়ে বলে না মুইনের পুরুষালী সৌন্দর্যের কথা। ইনশিরা বুঝলো। তোয়ালেটা একটা চেয়ারের উপর রেখে মুইন গিয়ে ইনশিরার অতি নিকটে বসলো। গোলাপের গন্ধ ছাপিয়ে মেলি সুবাসে আন্দোলিত হচ্ছে তার প্রতিটা রোমকূপ। ইনশিরা নড়চড় করলো না, তার অনমনীয় দৃষ্টি মুইনকে দেখছিল। এখন কি হবে, কি হতে চলেছে? একাধিক প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছিল তার মনে। মুইন স্থির হয়ে বসে ইনশিরার চোখে চোখ রাখলো। হাসকিশোর নমনীয় করে বলল, ক্যান আই হ্যাভ মাই ফার্স্ট কিস ইনশিরা? ইনশিরা খানিকটা চমকে উঠলেও শান্ত হয়ে বসে রইল। মাথাটা নিচু করে নিয়ে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, সম্মতি দিল। চোখ মুখ শক্ত করে বসে রইল ইনশিরা। বা হাতে বিছানার চাদর শক্ত করে চেপে ধরল। মুইন সম্মতি পেয়ে ইনশিরার ডান হাতটা তুলে মেহেদি রাঙা হাতের পিঠে গভীর একটা চুমু খায়। ইনশিরা ছটফট করছিল, তার অদ্ভুত লাগছিল। তার মনে হচ্ছিল সে নিঃশ্বাস নিতে পারছে না। মুহূর্তে নিজেকে সামলে নিয়ে শক্ত হয়ে বসে রইল। মাথা তুলে মুইন ইনশিরাকে দেখলো কয়েক পলক। একটা অমায়িক হাসি হেসে সে আরো কাছে এগিয়ে গেল ইনশিরার এক হাতের উপর হাত রেখে মুইন ধীরে ধীরে ইনশিরার কপালে ঠোঁট ছোঁয়ায়। রুক্ষ পুরুষালী উষ্ণ ঠোঁটের স্পর্শ অনুভব করছে ইনশিরা, কিন্তু সে স্বস্তি খুঁজে পাচ্ছে না। ম্যান পারফিউমের সুবাসও তাকে অস্বস্তি দিচ্ছে। মুইনের বধূর কপালে চুমুটা ছিল দীর্ঘ। ইনশিরা আর ধৈর্য রাখতে না পেয়ে নিজেকে সরিয়ে নেয় আলতো করে। মুইন চোখ খুলে দেখলো ইনশিরাকে। কিছুটা সময় চেয়ে থেকে সে বলল, ডিড আই এম্বারাস ইউ? দুপাশে মাথা ঝাঁকিয়ে ইনশিরা বলল, একটা কথা ছিল। শিওর, বলো। চুপ হয়ে যায় ইনশিরা। কিছু সময়ের আড়ষ্টতা কাটিয়ে ধীরে ধীরে বলতে লাগলো, আমার সম্ভবত কিছুদিন সময় লাগবে, এই ধরুন কিছুদিন। কোন ব্যাপারে? মুইনের তাৎক্ষণিক প্রশ্ন। ইনশিরা নিশ্চুপ। মুইন প্রশ্নটি করে নিজেই বিব্রত। সে বুঝতে পারল কয়েক সেকেন্ড পরেই। মুইন ফরাজি একটু অবাক হলো না এতে। সে জানতো যুগের রীতি অনুযায়ী এমন একটা কথা তাকেও বাসর রাতে শুনতে হতে পারে, বাসর ঘরে বধূর মুখে। আমার সময় লাগবে। এই কথাটা বধূর সান্নিধ্য পেতে মরিয়া হওয়া পুরুষের জন্য একেবারেই বিষ বাক্য। শুনলেই ভেতরটা জ্বলে যায় পুরুষের, কিন্তু ভদ্রলোকের জ্বললেও তা প্রকাশ করে না। আর মুইন ফরাজি নিতান্তই ভদ্রলোক। তার ভেতরটা জ্বলে গেল কিনা তার অভিব্যক্তি দেখে বোঝার সাধ্যও নেই। তার ঠোঁটে লেপ্টে আছে অমায়িক হাসি। সে ইনশিরার চোখের দিকেই তাকিয়ে আছে। ইনশিরা দৃষ্টি নত করে না, ধীরে ধীরে বলতে থাকে, ইটস এ বিগ ম্যাটার ফর মি। অনুভূতি জড়ো হবার আগে একটা কাগজের চোরে ধর্মের বাধ্য অনুসারী হয়ে একটা লোকের সাথে সহজ না হয়ে ফিজিক্যাল ইনভলভমেন্ট আমার রুচিতে আসে না। আমার মনে হয়েছে আপনাকে বললে আপনি বুঝবেন, তাই এসব মেয়েলি নাটক শুরু করেছি ফার্স্ট নাইট। যদি আপনার অসুবিধে না হয় তবে সময় চাইবো কয়েকটা দিন, নয়তো আমার আপনাকে বাধা দেওয়ার ইচ্ছে নেই, আর দেবও না। শেষের কথাগুলো দৃঢ়ভাবে বলে ইনশিরা। মুইন চুপচাপ দেখছিল ওকে একদৃষ্টে। ইনশিরা বলতে থাকে, কয়েকটা দিন। মৃদু হাসলো মুইন। বলল, সেটা কতদিন? কয়েকটা দিন, ধরুন 10-12 দিন। এরপর রুচিতে আসবে? মুইন ভীষণ মজা পাচ্ছে, কিন্তু সে হাসতে পারছে না। ইনশিরা ওই প্রশ্নে জবাব না দিয়ে বলল, যদি আপনার একান্তই অসুবিধে না হয় তো। একটা লম্বা শ্বাস ফেললো মুইন। হাসি হাসি মুখ করেই বলল, কেন নয়? 31 বছর বিনা অসুবিধায় কাটিয়ে দিতে পারলে আরো কয়েকটা দিন বিনা অসুবিধায় কেটে যাবে। ইনশিরা চুপ হয়ে যায়। পরপর বলে ওঠে, আমি আপনাকে অবজ্ঞা বা ফোর্স করছি না, এটা আপনাকে আবারও মেনশন করতে চাই। আপনি যদি আমার আর্জি না মানেন তবে আমি কখনোই আপনাকে কাপুরুষ ভাববো না। এমনিতেও আপনাদের ওই ফেরেস্তাদের লাতন না যেন কি হোয়াট এভার, ও হ্যাঁ লানত, ওসব পাওয়ার ইচ্ছে নেই। কথাটা ইনশিরা বিদ্রুপ করে বলেছে। মুইন ওর মুখোমুখি বসে পড়ে বলে, এটা নিয়ে বিদ্রুপ করাটা উচিত হয়নি।
ইনশিরা আবারও বিদ্রুপ করে হেসে বলে। আই এম সরি। মুইন বলতে থাকে, ধর্মে এর সুন্দর ব্যাখ্যা দেয়া আছে। স্বামীকে কষ্ট দিয়ে তার সাথে দুর্ব্যবহার করে তাকে অকারণে অবজ্ঞা করা যাবে না। আর এখানে আমি বিন্দুমাত্র কষ্ট পাইনি। কেউ তোমাকে লানত দেবে না। আমি কখনোই চাইনি এই এত সুন্দর রাতটা কেউ আমার সাথে মনোকষ্ট নিয়ে কাটাক। এমন রাত আমাদের জীবনে আগামীতে আসবে। সম্পর্কের স্নিগ্ধতা মাটি করে দিয়ে তাতে তাড়াহুড়ো বাধ্যতা ঢুকিয়ে দেওয়ার পক্ষপাতী আমি নই। ইনশিরা চুপ হয়ে যায়। মুইন ওকে কিছুক্ষণ দেখে বলল, এভাবে ঘুমাবে এই বেশে? ইনশিরা নিজের দিকে তাকায়। মুইন নম্র স্বরে বলল, এসব ছাড়তে পারো, মা চাচিরা কেউ নেই এখানে। ইনশিরা ম্লান হেসে উঠে দাঁড়ায়। ধীর পায়ে হেঁটে সে আয়নার সামনে দাঁড়িয়ে এক এক করে গয়নাগাটি খুলে রাখলো। ইনশিরার মনে হলো 10 কেজি ওজন সরে গিয়েছে শরীর থেকে তার। মুইন বিছানায় বসে তাকে দেখছে। চুলের খোপা খুলতে গিয়ে ইনশিরা পড়েছে বিপদে। অগণিত সরু কালো ক্লিপ দিয়ে খোপা সেট করা হয়েছিল। এখন সে নিজে থেকে ওসব খুঁজে খুঁজে খুলতে পারছিল না। মাত্র 15টা খুলেই তার হাত ধরে গেল। মুইন উঠে দাঁড়িয়ে এগিয়ে যায় ইনশিরার কাছে, পেছনে দাঁড়িয়ে বলে, আমি হেল্প করব? খোপা থেকে হাত নামিয়ে ইনশিরা বলে, মোট 37টা কালো ক্লিপ। মুইন খুবই ধৈর্য নিয়ে খুলেছে। ইনশিরা চুপচাপ আয়নায় মুইনের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। লম্বা সুদর্শন তামাটি সুপুরুষ একজন। শত শত নারীর রাতের ঘুম কেড়ে নেওয়ার ক্ষমতা এই লোকের আছে। তার অমায়িক হাসি, গম্ভীর পাচন ভঙ্গি আর বুদ্ধিদীপ্ত দুটি চোখ দিয়ে। মুইন ক্লিপগুলো খুলতে খুলতে নিজেও তাকায় আয়নায়। দুজনের চোখাচোখি হতেই ইনশিরা চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে। খোপা খুলে ফেলতেই ইনশিরা সিল্কি কালো চুল পিঠ ছড়িয়ে যায়। নিজেকে মুইনের থেকে দূরে সরিয়ে ইনশিরা নিচু গলায় বলে, আপনি শুয়ে পড়ুন, আমি আসছি। বাইরে দাঁড়িয়ে হাই তুলছে সবাই। ইনায়া বিরক্ত হয়ে বলল, কিছু শুনতেই পাচ্ছি না। একটা রেকর্ডার লুকিয়ে রাখা উচিত ছিল, তাই না? ওরা কেউ তবুও দরজা থেকে নড়ছে না, অপেক্ষা করছে কিছু যদি শোনা যায়। ইনশিরা ফ্রেশ হয়ে শাড়ি পাল্টে বেরোলো ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে। তার পরনে তার আরামদায়ক পোশাক, পাজামা এবং একটা ওভারসাইজ টি শার্ট। মুইন বিছানায় চুপ করে বসেছিল। ইনশিরাকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, বিছানা কি এভাবে থাকবে? না, আমি পরিষ্কার করে দিচ্ছি। অসুবিধা নেই, আমিই করছি। ইনশিরা এগিয়ে যায়। ফুলে ফুলে সুসজ্জিত বিছানা পরিষ্কার করতে শুরু করে। মুইন গিয়ে তাকে সাহায্য করলো। বেডসাইড টেবিলে একটা দুধের গ্লাস রাখা। মুইন ইনশিরাকে বলল, এটা এখানে কেন? কি জানি, মামিরা বলল আপনাকে দিতে। আমি এটা দিয়ে কি করব? অবাক হয়ে জানতে চায় মুইন। তারপর বলল, এটাও কোনো রিচুয়াল? আমি না আসলে জানি না, গুগল করতে হবে। আমিও জানি না, আপনি খেলে খান এটা। মুইন গ্লাসটার দিকে তাকিয়ে বলে, আমার অ্যালার্জি হয়, তুমি চাইলে খেয়ে নাও, খাবার অপচয় করা উচিত নয়। ইনশিরা মুইনের দিকে তাকিয়ে চাপা স্বরে চেঁচিয়ে বলল, আমি আর তরল দুধ, ওটা আমার কাছে ফোবিয়া। মুইন ঘাড় ঘুরিয়ে দেখলো গ্লাসটা। আবারও ইনশিরাকে বলল, ঠিক আছে। ছি। ইনশিরা এক শব্দে বলে বিছানার একপাশে গুটিসুটি মেরে বসতে যায়। তার ফোনটা সরিয়ে বেডসাইড টেবিলে রাখার সময়টাতে হাতের সাথে ধাক্কা লেগে দুধের গ্লাসটা মেঝেতে পড়ে যায় মুহূর্তেই। মুইন একদৃষ্টে ইনশিরার দিকে তাকিয়ে আছে। ইনশিরা কি করবে কিছুই বুঝতে পারছিল না। সেও বোকার মতন মেঝের দিকে তাকিয়ে আছে। বাইরে দাঁড়িয়ে থাকা প্রত্যেককে কাঁচ ভাঙার শব্দে চমকায়। তাজরি বলে, সে কিরে, এটা ভাঙচুর করছে কেন? ঠিক এমন সময় মুইন দরজা খুলতে প্রত্যেকে লাফিয়ে উঠে, এক প্রকার যেন ভূত দেখেছে তাই যে যার মুখ চেপে ধরে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ইনশিরাও এগিয়ে এসে অবাক চোখে ওদের দিকে তাকিয়ে বলে, তোরা? প্রেরণার ঘুম আসছিল না। শুদ্ধকে ঘুম পাড়িয়ে সে ড্রয়িং রুমে গিয়ে দেখে মিস জেনি আর মুবিনা চা খেতে খেতে গল্প করছেন। অত রাতে প্রেরণা গিয়ে বসলো ওদের কাছে। মুবিনা বলল, ঘুমাচ্ছিস না কেন? সারাদিন কত ধকল কাটিয়ে এলি। জানি কেন ঘুম আসছে না। কোনো ঘুমিয়েছে? মিস জেনি বলল, হ্যাঁ। প্রেরণা আগামী পরশু প্রোগ্রামের ব্যাপারে আলাপ পারতে চায়। মুবিনা প্রসঙ্গ পাল্টে বলে, আজ ওই শয়তান ছেলেটা প্রণমীকে দেখেছিল নাকি? না, সামনেই পড়তে দিনি। চিন্তিত ভঙ্গিতে বলল প্রেরণা, যদিও তার মনের মধ্যে একটা খটকা রয়ে গিয়েছে। মুবিনা বলতে থাকলো, ওদের বাড়ির সবাই কত অমায়িক। ওই বড় ছেলেটা ইহান তাজওয়ার, আহা কি ভালো একজন ভদ্রলোক। আর ওই ছেলেটা ইনায়ের ভাই, ভাবতে অবাক লাগে, ভয়ঙ্কর এক ছেলে। প্রেরণা ফুপির কথার জবাব দিল না। মুবিনা বলতে থাকে, প্রণমীর গানটা চর্চায় রাখবি, এই মেয়ে গান নিয়ে এগিয়ে যাক, বিয়ে থা নিয়ে একদম ভাববি না। মাথা খারাপ ফুপি। এই বোন অন্যদের কাছে খুদওয়ালা হতে পারে, আমার বোন আমার কাছে সবকিছু। এই বোনকে মলিন করার ইচ্ছে নেই আমার। যা ঘটেছে ঘটেছে। ভবিষ্যতে নিশ্চয়ই কেউ আসবে, একজন শুদ্ধ মানুষ আসবে,
প্রণমীকে জয় করবে, বিশ্বাস আছে আমার। মাসুম ব্যক্তি দিন শেষে ভালো থাকবে, এত তাড়াতাড়ি ওকে আমি বিয়ে দেব না। সেটাই। আর ওই ছেলেটা খবরদার, আর ও বাড়িতে প্রণমীকে যেতে দিবি না। প্রেরণা হেসে ফুপিকে বলতে লাগলো, এখন ভালো আবার ভং ধরছে ফুপি, দেখলেই ইচ্ছে করে দু গলে দুটো ঠাস ঠাস করে লাগাই দিই। আজ অনেক কষ্টে নিজেকে আমি সংযত করেছি। অভিনয় একেবারে পাক্কা এই ছেলেটা। ও নিশ্চয়ই মনে মনে কিছু একটা পাকাচ্ছে। আমিও রেডি আছি, আসুক আরেকবার আমার বোনের আশেপাশে। মেড ঘরটা পরিষ্কার করে দিয়ে চলে যায়। মুইন ইনশিরা ঘরের বাইরে এতক্ষণ যারা আড়ি পেতে দাঁড়িয়েছিল তারা এখন চোরের মতো দাঁড়িয়ে আছে। মুইন প্রত্যেককে একবার করে দেখে বলল, ওখানে কষ্ট করে দাঁড়িয়েছিলে কেন? বলতে আমরা দুজন গল্প করছিলাম, তোমরাও চলে আসতে। তুনা দা নেত্রী লজ্জিত ভঙ্গিতে হাসলো। ইনশিরা ওদের দিকে সরু চোখে তাকিয়ে আছে। তুনা সবার তরফ থেকে মুইন আর ইনশিরাকে বলল, সরি। এক প্রকার চোরের মতো পালিয়ে গেল সবাই, ছুটে বেরিয়ে গেল। মুইন দরজাটা আবারও বন্ধ করে দিয়ে ঘুরে তাকায় ইনশিরার দিকে। বিছানায় পাশাপাশি শুয়ে পড়ল দুজনের চোখে মুখে কিছুটা সংকোচ, মধ্যিখানে এক হাত দূরত্ব। রাতের সময় তখন 12টা বেজে 48 মিনিট। অদ্ভুতভাবে দুজনের চোখে ঘুম নেই। নীরবতা বড্ড ভারী লাগছে। মুইনি ভেঙে দিল তা। ঘাড় ঘুরিয়ে ইনশিরার দিকে তাকিয়ে বলল, দুধে ফোবিয়া আছে, অ্যারেঞ্জ ম্যারেজে ফোবিয়া ছিল। দুধও ফোবিয়া, অ্যারেঞ্জ ম্যারেজও ফোবিয়া। একটা কথা বলো, আর কিসে কিসে ফোবিয়া আছে তোমার? ইনশিরা একটা লম্বা শ্বাস ফেললো। অকারণে নিচু স্বরে জবাব দিল, আমি আমার ওপর অন্য কারো কর্তৃত্ব পছন্দ করি না। অধীনস্থ ফোবিয়া। আর আমি হইচই পছন্দ করি। হইচই ফোবিয়া। আর আর কোনো ফোবিয়া আছে তোমার? মুইন ঘাড় ঘুরিয়ে ইনশিরার কাছে জানতে চায়। ইনশিরা চুপ করে আছে, সিলিংয়ের দিকে দৃষ্টি দিয়ে কিছু মুহূর্ত নীরব থেকে বলল, ফোবিয়া বলছেন? আসলে আমার অপছন্দের লিস্ট বড়। বলতে পারেন আমার সহ্য শক্তি আর 5 জন নারীর থেকে তুলনামূলক কম। আমি আপনাদের বেঁধে দেওয়া ছকের আদর্শ নারীর একটা বৈশিষ্ট্যও ধারণ করি না। মুইন নিচু গলায় বলল, আমি মজা করে ফোবিয়ার কথা বলছি। তোমার সবার মতো সবকিছু সহ্য করতে হবে এমন কোনো কথা নেই। ইনশিরা আবার ঘাড় ঘুরিয়ে মুইনের দিকে তাকিয়ে বলে, আপনার কোনো ফোবিয়া নেই? মুইন মৃদু হাসলো, বলল, সৌভাগ্যবশত নেই। আপনার বুঝি সবকিছু সহ্য হয়? এটা অভ্যাস হয়ে গিয়েছে ইনশিরা, সবকিছুই সয়ে যায় আমার। ইনশিরা পাশ ফিরে শুলো, মুইনের দিকে তাকিয়ে বলল, একটু বেশি ভালো মানুষই। মোটেও না, আমিও তোমার মতোই খুদ সর্বস্ব মানুষ। এটা আমার সাথে না থাকলে বুঝতে পারবে না। আমিও তোমাদের বেঁধে দেওয়া ছকের আদর্শ পুরুষের কিছু বৈশিষ্ট্য ধারণ করতে ব্যর্থ ইনশিরা। আমি আতিপাতি এক পুরুষ। গলিতে গলিতে এমন পুরুষ তুমি খুঁজে পাবে যে সাধারণ কিছু নীতি মেনে চলি, সাধারণ কিছু চাহিদা লালন করি, আর সাধারণ ভুল ত্রুটি রোধ করি। ইনশিরা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ক্যান আই আস্ক ইউ এ কোশ্চেন? গো অ্যাহেড। আপনি কারোর সাথে কখনো কমিটেড হননি? কথাটা খুব ইতস্তত করে জানতে চাইল ইনশিরা। মুইন ইনশিরা চোখের দিকে তাকায়, ধীর স্থির হয়ে জবাব দেয়, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।